দর্শক, এই রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 প্রতিদিনের বিশেষ আয়োজন জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্যে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক একই সঙ্গে অর্থনৈতিক বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করি। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে। সেই অন্তর্বর্তী সরকারের দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। আজ 8ই সেপ্টেম্বর, গত মাস অর্থাৎ 8ই অগাস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আসলে যাত্রা শুরু করে। আমরা এই বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আলোচনায় যাওয়ার আগে আমরা একটা প্রতিবেদন দেখাতে যে আজ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, সেই সমন্বয়করা আসলে মতবিনিময় করেছেন। সেখানে সামনের বাংলাদেশ আসলে কেমন হবে সে বিষয় নিয়ে অনেক প্রত্যাশার কথা উঠে এসেছে। কেমন বাংলাদেশ তরুণ প্রজন্ম দেখতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দেখতে চাই, সেই কথা শুনেছেন। এবং একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি আশ্বস্ত করেছেন যে যে সুযোগ আসলে এসেছে এই সুযোগ যাতে কোনোভাবেই হাতছাড়া না হয়। প্রতিনিধি দেখে আসি। উপদেষ্টাদের প্রতি অনুরোধ, আপনারা এই ছাত্র জনতার আন্দোলনে সক্রিয় শিক্ষার্থীদের সঙ্গে নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টার এই মতবিনিময়ে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে আশু করণীয় এবং দীর্ঘমেয়াদে সরকার কি করতে পারে সে প্রসঙ্গে নিজেদের মতামত তুলে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কেরা। মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোনো কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে। কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজারে ঢোকা যাচ্ছে না, সে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে। যে রক্ত ঝরেছে সেটা ঋণ শোধ করার দায় এখন আমাদের কাঁধে। তাদের আশ্বস্ত করে প্রধান উপদেষ্টা বলেন, এমন বাংলাদেশ নির্মাণ করা হবে যেন গণ আন্দোলনের শহীদদের স্বপ্ন পূর্ণতা পায়। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। অভিনব এবং অনন্য আন্দোলনের নজির গড়ে বাংলাদেশের তরুণরা মনোযোগ কেড়েছে বিশ্ববাসীর, বলেন মোহাম্মদ ইউনূস। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরীক হতে চাই। অন্যান্য দেশের তরুণরা তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের জন্মের পর তাকে গড়ে তোলার এমন সুযোগ আগে কখনো আসেনি। তিনি বলেন, এ সুযোগ হাতছাড়া করা যাবে না। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দর্শক, যেমনটা বলছিলাম যে অন্তর্বর্তী সরকারের দেখতে দেখতে আসলে 1 মাস পার হয়েছে। এই বিষয় নিয়ে মূলত আজকে আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের 1 মাস। এই বিষয় নিয়ে কথা বলতে ইনসাইড পলিটিক্সে উপস্থিত আছেন আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণের আহ্বায়ক। আব্দুল সালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমরা নিশ্চয়ই আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে পাবো অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ, নির্বাচনী স্থানীয় সরকার বিশেষজ্ঞ, একই সঙ্গে তাহমিদ আল মুদাসির চৌধুরী, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা শুরু করতে চাই আব্দুল সালাম আপনাকে দিয়ে। আব্দুল সালাম, দেখতে দেখতে আসলে 1 মাস হয়ে গেল অন্তর্বর্তী সরকারের। অনেকে আশা দেখছেন এই সরকারের হাত ধরে রাজনৈতিক সংস্কার যেমন হবে তেমনি ভঙ্গুর যে অর্থনীতি, সেই অর্থনৈতিক যে বাস্তবতা সেটিও আসলে পুনরুদ্ধার করা সম্ভব হবে। 1 মাস কতটা আসলে আশার সঞ্চার করেছে, রাজনীতিবিদ হিসেবে কি বলবেন? আপনাকে ধন্যবাদ এবং আজকের অনুষ্ঠান যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই। 1 মাস তো তেমন কিছু সময়ই না, কিন্তু তারপরেও জনগণ আশায় বুক বেঁধে আছে, আমরাও আশায় বুক বেঁধে আছি যে দীর্ঘ 17 বছরের যে অন্যায়, অবিচার, অত্যাচার এবং মানে আজকে নির্বাচনী প্রথা সহ আজকে সমস্ত কিছু যে ভেঙে দেওয়া হয়েছে, এটাকে গড়ে তোলার জন্য এবং গড়ে তুলে আরেকটি নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার আবার ক্ষমতায় নিয়ে আসা। তো এটার জন্য তো আমরা আশাবাদী, যে আমরা অবশ্যই আশা করি যে বর্তমান যে ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট আছে তারা অবশ্যই চেষ্টা করছে এবং আমরাও আশা করি যে তারা চেষ্টায় সফল হবে। এবং আমাদের দিক থেকে আমরাও বলেছি যতটুকু সময় দেওয়া দরকার, যতটুকু সহযোগিতা করা দরকার আমরা করে যাচ্ছি এবং আমরা চাই। কারণ স্বাভাবিক যদি না হয় তাহলে আর কত স্বপ্ন দেখবো আমরা। একসময় সেই 71 সালের স্বপ্ন দেখে মুক্তিযুদ্ধ করেছি, আবার এই নতুন প্রজন্মের
এই ছাত্ররা আবার এখন এসে সেই একই স্বপ্ন দেখছে, সেই ভোটের অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার, সেই মৌলিক অধিকার। কাজে আর স্বপ্ন আর কত দেখবো আমরা? কাজে আমরা তো আশা করি যে এবারে অন্তত এই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়। একটা বিষয় একটু জানতে চাই, ধরেন অনেক রাজনীতিবিদ বলছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচনের একটা ক্ষেত্র প্রস্তুত করা রাজনৈতিক সংস্কারের মাধ্যমে। সেই পথে কতটা এগিয়েছে বলবেন, বা কতটা এগুচ্ছে এই সরকার এখন পর্যন্ত? না, এগুচ্ছে, তারা তো চেষ্টা করতেছে। এর মধ্যে ধরেন নির্বাচন কমিশন তারা পদত্যাগ করেছে, অবশ্যই নির্বাচন কমিশন পুনর্গঠন হবে। এবং আপনারা জানেন যে যেহেতু প্রায় প্রতিটা প্রতিষ্ঠানই প্রায় ভেঙে গেছিল, আজকে সিভিল আজকে পুলিশ যে প্রশাসন সেটাও আজকে ভঙ্গুর একটা অবস্থায় আছে। তো সবকিছু এগুলো যেমনিভাবে তারা পুনর্গঠন করছে, পাশাপাশি আমরা আশা করব যখন নির্বাচন কমিশন নতুন গঠন করে নির্বাচনের যে সমস্ত কার্যক্রম আছে সেই সমস্ত দিকে নির্বাচন কমিশন যাতে এগোয় সেটাও তারা সেদিকে দৃষ্টি দেবে। জি, দর্শক আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন তাহমিদ আল মুদাসির চৌধুরী, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ইনসাইড পলিটিক্সে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় ছিল, সেখানে আপনি ছিলেন না? আমি সেখানে উপস্থিত ছিলাম। আচ্ছা, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করছিলাম যে কি ধরনের স্বপ্ন দেখছেন এই সরকারের হাত ধরে, সংস্কার আসলে কোন কোন জায়গায় দরকার। এরই মধ্যে সবাই আশা করছেন যে রাজনৈতিক সংস্কার পাশাপাশি অর্থনৈতিক সংস্কারে বড় ভূমিকা রাখবে এই সরকার, যার মধ্য দিয়ে আমরা আসলে যে বৈষম্যহীন বাংলাদেশ, রাজনীতির জায়গায় একই সঙ্গে অর্থনীতির জায়গায় একরকম বৈষম্যহীন সমাজ ব্যবস্থা দেখব। কোন কোন জায়গায় কাজ করা দরকার, এক মাসে কতটা প্রতিফলন দেখছেন তার? আচ্ছা, এই সরকার আসলে আসার পর আমাদের প্রত্যাশা অনেক বেশি। বিশেষ করে বাংলাদেশ অনেক দিন পরে এমন একটি সরকার পেয়েছে যেটি হয়তো প্রত্যক্ষভাবে সরকার জনগণের চাহিদার আলোকে হয়নি, কিন্তু পরোক্ষভাবে জনগণের চাহিদার ভিত্তিতেই তৈরি হয়েছে। তো এই সরকার গঠন হওয়ার পরেই এই সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। আপনি যদি দেখেন একদম প্রথম থেকেই যে গত 15 বছরের শাসন ব্যবস্থায় প্রত্যেকটা জিনিস আসলে ভেঙে পড়েছে। তো এই ভেঙে পড়া প্রত্যেকটা সেক্টরকেই গড়ে তুলতে হবে, সংস্কার করতে হবে, এই ধরনের একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছে। আপনি যদি এখনও দেখেন বাংলাদেশের পুলিশ প্রশাসনের কথা, পুলিশের কিন্তু সেই মোরাল যে জায়গাটা, অথরিটিটা ছিল মানুষের উপর, যে সে আসলে মানুষকে বলবে অন্যায় না করার জন্য, কিংবা পুলিশ ট্রাফিকিংয়ের জায়গায়, এই কোনো জায়গায় কিন্তু পুলিশ এখন নাই। পুলিশ কিন্তু এখন নিজে থেকে কোনো কাজ করছে না। এই স্বৈরাচারী ব্যবস্থা পুলিশকে এমনভাবে ব্যবহার করেছে যার কারণে পুলিশের একটা বড় অংশ এখন পর্যন্ত কাজেই যোগ দিতে পারেনি, এবং তারা হচ্ছে কাজ করবে যারা আছে তারা হচ্ছে নিজেদের পোশাকে কাজ করতে পারছে না। এটি হচ্ছে জাস্ট একটি ছোট উদাহরণ যে আপনার পুলিশের যে নৈতিকতা ভেঙে দেওয়া হয়েছে, পুলিশ এখন কাজ করতে পারছে না। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের কিন্তু একই অবস্থা। তো এই প্রত্যেকটা সেক্টরকে নিয়েই এখন আমাদেরকে এগোতে হচ্ছে। তো আমাদের যেটি লক্ষ্য থাকবে যে প্রত্যেকটা ভেঙে পড়া সেক্টরকেই পুনরায় জাগিয়ে তোলা। অলরেডি আপনারা যদি দেখেন যে আমরা আসলে পুলিশকে নিয়ে কাজ শুরু করেছি, যে পুলিশের জায়গাগুলোতে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে যেমন মামলা হচ্ছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। এছাড়া অন্যান্য যেই সেক্টরগুলো আছে যেখানে আসলে স্বৈরাচার তার পদধূলি রেখে গেছে, সেই জিনিসগুলোকে আমরা পরিষ্কার করার চেষ্টা করছি। আপনি যদি ব্যাংকিং খাত দেখেন, গত 15 বছরে বাংলাদেশের একটি সম্ভাবনাময়ী খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো এই সরকার আসার পরেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে ব্যাংকগুলোকে জোর করে করায়ত্ত করা হয়েছে, সেই ব্যাংকগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং সেই ব্যাংকগুলো নিয়ে কাজ করা হচ্ছে। অলরেডি আপনি দেখেন ইসলামী ব্যাংক সহ অনেকগুলো ব্যাংকের নতুন গভর্নিং বডি এসেছে। তো এগুলো কিন্তু আমাদেরকে একটা নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে যে মাত্র 1 মাসের মধ্যেই সরকার বসে নেই, তার মধ্যে আপনার বিভিন্ন ধরনের আন্দোলনগুলো হচ্ছে, একটার পর একটা আন্দোলন, প্রত্যেকটা বিষয়কেই সামাল দিয়ে সরকার এই পর্যন্ত যে টিকে আছে এবং যে সংস্কারগুলো করেছে ব্যাংকিং খাত থেকে শুরু করে আপনার বাজার নিয়ন্ত্রণে সরকার অলরেডি কাজ শুরু করেছে, যেখানে সাধারণ ছাত্রদেরকে ব্যবহার করছে। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু প্রশংসনীয় এবং আমরা স্বপ্ন দেখি আসলে এই সরকার যদি থাকে এবং যে 1 মাস আমরা কাজ করছি সেটা যদি আরো কন্টিনিউ করতে পারি, তাহলে আমরা একটি নতুন বাংলাদেশকে দেখতে পারবো এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে যখন আমরা ক্ষমতা হস্তান্তর করব তখন তার কাছে একটা এক্সাম্পল থাকবে যে বাংলাদেশকে কিভাবে চালাতে হবে। জি জি, আব্দুল সালাম, একটু জানতে চাই এর মধ্যে মোটা দাগে কয়েকটা সিদ্ধান্তের বা উদ্যোগের কথা বলি, সিদ্ধান্তের কথাই বলি। সরকার যেগুলো করেছে সেটি হচ্ছে কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হয়েছে, গণশুনানি ছাড়া নির্বাহী আদেশে বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধি না করার সিদ্ধান্ত হয়েছে, অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে শ্বেতপত্র কমিটি গঠন করা হয়েছে। মানে একটা বিষয়
এই পুরো 1 মাস জুড়েই আলোচনা এসেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বাস্তবতা, অর্থনৈতিক বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা, প্রত্যেকটা সেক্টর ভেঙে পড়েছে আসলে, ভঙ্গুর অবস্থা। সেজন্য এই সরকারকে আসলে যথেষ্ট সময় দেওয়ার দরকার। আপনাদের মহাসচিবও গতকাল বলেছেন যে প্রয়োজনে সময় আসলে পাবে এই সরকার। এই জায়গায় একটু শুনতে চাই, আসলেই সময়ের কোনো রকম ধারণা দেওয়ার সুযোগ আছে কিনা এখন? না, দেখেন, আমরা তো এর আগেও বলছি যে এই সরকার তারা নিজেরা একটা রোড ম্যাপ করা উচিত, এবং কতটুকু সময় ওনাদের দরকার সেটাও ওনারা নিজেরা ঠিক করে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসা উচিত, এবং সংলাপে বসে সে যুক্তিযুক্ত যতটুকু সময় ততটুকু দিতে তো কোনো আপত্তি নিশ্চয়ই কারো থাকবে না, অবশ্যই আমরা চাই না। আর এখানে যেটা আপনি যেটা বলছেন অর্থনীতির ব্যাপারে, যেটা যে অবস্থা হয়েছে, এই সরকার এই কয়েকটা পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি আমি যেটা বলবো যে আজকের এই যে যারা এই যে কালো টাকার মালিক, যারা ব্যাংকগুলো থেকে যারা হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করেছে, তারা তো বাংলাদেশেই আছে। তাই কাজেই ইমিডিয়েটলি তাদের থেকে যাতে সেই অর্থগুলো কিভাবে আদায় করা যায় সেটার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া, যেটা আগে যেটা ছিল না। আগে যেমন মনে কর ব্যবসায়ীদের মধ্যে একটা সিন্ডিকেট ছিল, এবং সেই সিন্ডিকেট এখানে মানে স্বৈরাচার, প্রধান স্বৈরাচার শেখ হাসিনা পর্যন্ত ছিল, যে কারণে সেই সিন্ডিকেট ভাঙা যাবে না। পার্লামেন্টে পর্যন্ত কমার্স মিনিস্টারও বলেছে, অর্থমন্ত্রী পর্যন্ত বলেছে। কাজে এখন তো সেই সিন্ডিকেট ভাঙতে কোনো অসুবিধা নাই, এবং আমরা আশা করি যে যে সমস্ত টাকা, কালো টাকা তাদের কাছে আছে, তাদের থেকে যদি আদায়ের ব্যবস্থা করা হয়, তাহলে বর্তমান অর্থনীতির যে মন্দা, সেই মন্দা অবশ্যই আমরা কাটায় উঠতে পারবো। আর আরেকটা যেটা আমি আজকের এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, ওনার তো সারা বিশ্বে ওনার একটা সুনাম আছে, এবং বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন, যেহেতু উনি অর্থনীতির সাথেও জড়িত, বিভিন্ন ব্যাংক এর সাথে জড়িত, এই জন্য আমি বলবো যে পাশাপাশি উনি যদি চেষ্টা করেন যে আজকে বিদেশি ঋণে আমরা জর্জরিত, অন্তত 2 থেকে 5 বছর যে আজকে দেশটা এই অবস্থা ফোকলা হয়ে গেছে অর্থনীতি, এটা যদি বিদেশিকে বোঝানো সক্ষম হয়, ওয়ার্ল্ড ব্যাংক সহ সবকে, যে অন্তত 2 থেকে 5 বছর আমাদেরকে অন্তত সুদটা যাতে মকুব করে দেয়, প্লাস অন্তত এই মুহূর্তে যে টাকাটা আমাদের যেটা আসবে কিস্তিটা, সেটা যাতে আমরা কিছুটা সময় পাই, তাহলে এই সরকারের জন্য এটা কিছুটা অন্তত প্রেশার কমবে। এটা অবশ্যই আমি আশা করি যে ডক্টর ইউনূস সাহেব যদি চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই এটা সফল হবে। আর আরেকটা যেটা যে খুব বড় বড় মানে সফলতা বলবো, সেটা হচ্ছে যে আরব আমিরাতে 57 বাংলাদেশি, অবশ্যই এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এটা একটা বিশাল এটা কাজ, এবং এটারই ব্যাপার। এটা দেখেন যেটা আস্থার ব্যাপার, অর্থাৎ ওই রাষ্ট্রটাকে আমি ধন্যবাদ জানাই, রাষ্ট্রের যারা কর্ণধার আছে, অর্থাৎ এই সরকারের প্রতি তাদের একটা আস্থার প্রতিফলন। অর্থাৎ এতদিন যে সরকার ছিল সব লুটপাট করে খাইছে, সাধারণ মানুষের পক্ষে কোনো কাজ করে নাই। এই সরকার কাজ করছে, এই কারণে কিন্তু তারা, আমি বলবো যে এটা একটা উপহার দিয়েছে আমাদের দেশকে, প্লাস এই সরকারকে। এর জন্য আমি ওই রাষ্ট্রকে ধন্যবাদ জানাই। বিরতি সময় হচ্ছে, বিরতি নিয়ে এসে ফিরে নিশ্চয়ই আপনার কথা শুনবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে। ইনসাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। বিরতির পর আমাদের আয়োজন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 প্রতিদিনের বিশেষ আয়োজন জেডএসআর ইনসাইড পলিটিক্স। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম অন্তর্বর্তী সরকারের 1 মাস বিষয় নিয়ে। আমাদের এরই মধ্যে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ, নির্বাচন স্থানীয় সরকার বিশেষজ্ঞ। একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন আব্দুল সালাম তাহমিদ আল মুদাসসির চৌধুরী। অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু আলোচনা করছিলাম 1 মাস আসলে কেমন গেল এই সরকার, একটু আপনার চোখে দেখতে চাই। 1 মাস বা মাস পূর্তি এটা কোনো সরকারের ব্যর্থতা সফলতা বিচারের কোনো সময় সীমা হতে পারে না। আমরা এখন তো অনেক বেশি বিশ্লেষণ করি অনেক কিছুই, এটা এমন ধরনের হয় যে অ্যানালাইসিস করতে করতে প্যারালাইসিস করে ফেলি। তো আমি 1 মাসের মধ্যে এমন ধরনের কোনো সফলতা দেখা আশা করিনি, কারণ সরকারটা এটা কোনো নর্মাল প্রসেসে আসা কোনো সরকার না। বিরাট ধরনের একটা উত্থান পতনের মধ্যে বিরাট একটা শূন্যতা সৃষ্টি হয়েছে একদিকে, আরেকদিকে হচ্ছে একটা বিরাট প্রত্যাশা, আকাশচুম্বী প্রত্যাশা, প্রশান্ত মহাসাগরের মতো শূন্যতা, এরকম একটা অবস্থা একটা সরকার এসছে। এবং এই সরকারের একটা বড় শক্তি একদিকে ধরুন কয়েকটা জিনিস খুব ভালো দিক ছিল, যে কাজটা করতে পারবে বলে সবাই বিশ্বাস করেছে, এখন আমরা বিশ্বাস করছি। একদিকে প্রফেসর ইউনূসের ব্যক্তিত্ব, এটা আকাশছোঁয়া ব্যক্তিত্ব, সারা পৃথিবীব্যাপী বাংলাদেশকে না চিনতে পারে কিন্তু প্রফেসর ইউনূসকে চিনে। তো এরকম একটা লোককে পাওয়া গেছে, ইট ইজ আমাদের একটা ফরচুন। তারপরে হচ্ছে
এই যে মানুষের এবং সমর্থন, ছাত্র তরুণদের যে সমর্থনটা পিছনে আছে, এটা একটা বিরাট শক্তি। অনেক সরকারের পিছনে এরকম কোনো শক্তি থাকে না। আচ্ছা, তৃতীয় হচ্ছে আমাদের সেনাবাহিনী, তারাও যে ভূমিকাটা পালন করেছে সেটাও খুব প্রশংসাযোগ্য, এবং তারাও আছে একটা পিলার। আর সাধারণ মানুষ তো আছেই। সুতরাং এই সব জিনিস নিয়ে, যেমন পলিটিক্যাল পার্টিসগুলো, আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো নয়, বিএনপি, জামাত বা আদার পার্টিসগুলো, তারাও কিন্তু অত্যন্ত সুশীল আলোচনা করেছেন, যেটা বলেছেন যে সবাই যৌক্তিক সময় দেওয়া বা সময় দিয়ে তাদেরকে কাজ করার, এরকম একটা শেষ পর্যন্ত সবাই কিন্তু এতে একমত হয়েছে। সরকারও তাদের সাথে আলোচনা করেছেন। সেটাই আমি মনে করি এটা একটা বিরাট সাফল্য। অতীতে কোনো সরকারের পক্ষে এইভাবে জনমতকে, মানে মানুষের, আমাদের বাংলাদেশের মানুষের তো বহু রকমের মত, সব মতের মানুষগুলোকে মোটামুটি একটা কনসেনসাসে রাখা ইজ ভেরি ডিফিকাল্ট। কিন্তু এই পর্যন্ত এই সরকার সেটা করতে পেরেছে। এরপরে এখন যেটা হচ্ছে সমস্যা, মনে করেন সরকার হয়েছে ঠিকই, কিন্তু সরকারের পক্ষে শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি, সংকট বহু কারণে। কারণ সব লোক পালিয়ে যাচ্ছে। আপনি তো একটা দেশ, এমন একটা দেশ আমাকে দেখান দুনিয়াতে যেখানে প্রাইম মিনিস্টার, ক্যাবিনেট, তার সংসদ, তার লোকাল গভর্নমেন্ট সব পালিয়ে গেছে। তারপরে শুরু হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর চলে যাচ্ছেন, অমুক বাংলাদেশ ব্যাংকের গভর্নর চলে যাচ্ছেন, এরকম করে 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 এই একটা বিরাট ধরনের একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। তো এর মধ্যে এই গভর্নমেন্ট কিন্তু মোরলেস, আমি মনে করি যে এই অবস্থার মধ্যেও কিন্তু তারা এটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন। আমি প্রফেসর ইউনূসের এনার্জি দেখেছি যখন ছাত্র অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, এবং উনি আছেন আমাদের শিক্ষক ছিলেন। তার এনার্জি দেখেন, ফ্রান্সের হাসপাতালে ছিলেন, ওখান থেকে বেরোয় সোজা এয়ারপোর্টে বসে মিটিং করে তারপরে বাসায় গেছেন। এটা কিন্তু অকল্পনীয়। তারপরেও এই বয়সে, ৮৬ বছর বয়সে এই তরুণদের মতো এনার্জি নিয়ে কাজ করছেন। তো আমি আশা করি যে সমস্ত উপদেষ্টারাই কিন্তু ওনার মতো করে এইভাবে কাজ করবেন। সমস্ত উপদেষ্টারাই সেভাবে কাজ করবেন, এবং যারা যেখানে আছি, আমরা যে পেশায় যারা আছি, তারা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি যেন হেল্প করতে পারি। কারণ এই সরকারের ফেলিওর হলে কোনো কারণে আমাদের কারণ স্থান নেই। এটাকে, এই সরকারকে সাকসেসফুল হতেই হবে, সেজন্য তাদের ফেলিওরের কোনো জায়গা নেই। জি, অনেক ধন্যবাদ। একটু শুনে আসি তাহমিদ আল মুদাসসির, শিক্ষাঙ্গনের জায়গাটা আপনারা আসলে কেমন চাচ্ছেন তরুণ প্রজন্ম হিসেবে? এই ছাত্র আন্দোলনের সঙ্গে আপনাদের সফলতা, এই সরকার এখন যে বাস্তবতা, শিক্ষাঙ্গনের বাস্তবতাটা কেমন চান? কেমন শিক্ষাঙ্গন চান, বিশেষ করে ছাত্র রাজনীতির বাস্তবতায়? আসলে স্যার একটু আগে যেটি বললেন, আসলে বাংলাদেশে কখনো এরকম হয়নি যে একসাথে সবগুলো বিশ্ববিদ্যালয় অকার্যকর হয়ে গেছে। যে বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি ছিল প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও প্রচুর দলীয়করণ ছিল, যারা সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গণহত্যাকে সমর্থন করেছে। তো এই বাস্তবতায় বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের মানে অনিশ্চিত ভবিষ্যতের মতো আমরা দেখতে পাচ্ছি। আসলে বিশ্ববিদ্যালয়গুলো এখনো ঠিকভাবে ফাংশন করছে না। ভিসি, প্রভোস্ট থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনিক পদ খালি, এবং প্রত্যেকটাতে নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে। তো প্রথমত যদি নিয়োগের কথা বলি, এই নিয়োগের ক্ষেত্রে আমাদের প্রত্যাশা থাকবে যারা আসলে যোগ্য, কোনো দলীয় প্যারামিটারে না। এতদিন পর্যন্ত যেটা হতো যে যিনি আসলে প্রধানমন্ত্রীর বা সরকারের বেশি আস্থাভাজন, তাকেই আসলে ভিসি বা অন্যান্য গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে নিয়োগ দেওয়া হতো। তো আমাদের প্রত্যাশা থাকবে এখানে আসলে সেই শিক্ষকরাই আসুক যারা অনেক বেশি যোগ্য। আমরা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উদাহরণ দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি হয়েছেন, তার সাথে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা ছিল না, শুধুমাত্র তার প্রশাসনিক যোগ্যতা এবং একাডেমিক যোগ্যতার ভিত্তিতেই তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করব অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও সেভাবে দেওয়া হবে। ছাত্র রাজনীতি এবং ছাত্র রাজনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা আসলে এমন একটি অবস্থায় আছি বর্তমানে যে আসলে ছাত্র রাজনীতিকে আমরা পুরোপুরি ফেলে দিতে পারবো না, আবার রাখতেও পারছি না। কারণ এই ছাত্র রাজনীতি আমরা যদি দেখি যে বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসে ছাত্র রাজনীতি আমাদেরকে খুব ভালো উদাহরণ দেখাতে পারে নাই, কোনো আইডিয়াল ফেজ দেখাতে পারে নাই যে আসলে বিশ্ববিদ্যালয়গুলো তাদের আন্ডারে খুব ভালোভাবে রান করেছে। তো এখানে যে কাজটি হতে পারে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্তিশালী করতে হবে, যাতে হলগুলোতে, ক্যান্টিনগুলোতে যাতে হচ্ছে ছাত্র রাজনীতি যারা করে তাদের প্রভাব হচ্ছে কমে যায়, এবং বিশ্ববিদ্যালয়ের হল, একাডেমিক ভবন
এই জায়গাগুলোতে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম করা যাবে না, তবে বিশ্ববিদ্যালয় এরিয়াতে রাজনৈতিক কার্যক্রম করা যেতে পারে। অনেক ধন্যবাদ। আব্দুল সালাম, এই জায়গাটা একটু শুনতে চাই। ছাত্র রাজনীতিতে একরকম আলোচনা সমালোচনা চলছে। এক পক্ষ বলছে ছাত্র রাজনীতির দরকারই নেই, এক পক্ষ বলছে যে ছাত্র রাজনীতি চলবে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না, ক্যাম্পাসের বাইরে। একটু এই জায়গাটা শুনতে চাই। ছাত্র রাজনীতি যদি না থাকতো তাহলে কি দেশ স্বাধীন হতো? ছাত্র রাজনীতি না থাকলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় এসব স্বাধীনতার পতাকা উঠতো? ছাত্র রাজনীতি, ছাত্র সংগ্রাম যদি না হইতো তাহলে এই স্বৈরাচার হাসিনার পতন হইতো। কাজেই এটার প্রয়োজন শেষ হয়ে গেছে এটা মনে করাটা ঠিক না। ভুল ত্রুটি যেগুলো আছে অর্থাৎ লেজুর বৃত্তি করা যাবে না। ছাত্র রাজনীতি মাস্ট থাকতেই হবে। আর বিশেষ করে আজকে বাংলাদেশের পিছিয়ে থাকা যে অংশ, যে শ্রমিক, যে কৃষক, সাধারণ মানুষ, তাদের কথাটা কে বলবে? ছাত্ররা বলবে না? মধ্যবিত্ত শ্রেণীর আজকে যেটা আমরা দেখছি যে আজকে ছাত্ররা কথা বলছে, কিন্তু স্বাভাবিকভাবে আমরা তো আশা করি যে এই যে গণতন্ত্রের জন্য যে দীর্ঘ 17 বছর ধরে আমরা লড়াই করলাম, যে ছাত্র রাজনীতি আমরা দেখলাম বিগত সময়ে ক্যাম্পাসে, না এটা তো তার মানে তাদের লাগাম টানবে কে? লাগাম টানবে রাজনীতিই টানবে। এটা যদি আমি যে অর্থাৎ আমার ছাত্র রাজনীতিটা কি? ছাত্র রাজনীতি হলো যে কোনো অঙ্গ সংগঠন হবে না, লেজুর ভিত্তি হবে না। আমি তো বললাম যদি 71 সালে শেখ মুজিবের গাড়িতে পতাকা তো শেখ মুজিব তুলে নেয়, আমরা তুলছি, তাই না? এই কলা ভবনের চত্বর সেই সময় আসামদুর ফ্ল্যাগ তুলছে, সেটা তো আওয়ামী লীগের নির্দেশে হয়নি বা আওয়ামী লীগের না চাওয়ার পরেও সেটা হয়েছে। তো কাজে ছাত্রদের এটা থাকতেই হবে। এখন সেটা হলো যে সেই পাকিস্তান আমলে ছাত্র রাজনীতির দরকার নাই, বা আজকে যে এই গুণগত পরিবর্তন আনতে হবে রাজনীতির মধ্যে, ছাত্রদের মধ্যে। আজকে যে দীর্ঘদিন আজকের এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরে পুঁথির মতো পড়াইছে ছাত্রদেরকে, ইতিহাস পর্যন্ত পাল্টাই দিছে, তাতে কি কোনো লাভ হয়েছে? কিন্তু তাদের আন্দোলনের মধ্য দিয়ে আবার তো সেটা বিকশিত হয়েছে। তো কাজেই সেটাকে আমরা চাই যে অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে, কিন্তু সেটা কোনো দলীয় লেজুর ভিত্তি থাকা যাবে না এবং সেটা দলীয়করণ করা যাবে না। আজকে যদি সেটাকে আমি কনফার্ম, আজকে এই রাষ্ট্রের নেতৃত্ব কারা দিবে? এই ছাত্ররাই তো দিবে ভবিষ্যতে। আজকে যারা ছাত্র তারাই তো ভবিষ্যতে নেতৃত্ব দিবে। আজকে 2 জন ছাত্র এখানে উপদেষ্টাতে আসছে। আজকে আমরা এই গত 15, 16, 17 বা 20 বছর 25 বছরের মধ্যে কয়টা ছাত্র নেতাকে আমরা উঠায় আনতে পারছি? নাই। ডাকসুর নির্বাচন হয়েছে, কাজে ওইটাকে অস্বীকার করা যাবে না যে ছাত্র রাজনীতি দরকার নাই। রাজনীতি দরকার আছে, কিন্তু সেটাকে এই লেজুর ভিত্তি করা যাবে না, বা সেটাকে রাজনৈতিক দলের পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার হওয়া যাবে না। আমি শেষ করি একটা পরিষ্কার কথা, এখানে পরিষ্কার, অর্থাৎ ছাত্ররা এখানে যদি ওই যে আওয়ামী লীগে বললাম তো যে সেই সময় তো ছাত্র রাজনীতি আমরা করছি, আমরা দেশের জন্য যুদ্ধ করছি, কিন্তু ওই সময় যদি আওয়ামী লীগ কি বলে, শেখ মুজিব কি বলে, ওইটাই যদি আমরা ফলো করতাম তাহলে তো হইতো না। তো এখনো ছাত্ররা সেই স্বাধীন চেতাটা থাকতে হবে, কিন্তু রাজনীতি থাকতে হবে। রাজনীতি বন্ধ করে দিলে কোনো দেশের কোনো লাভ হবে না, দেশের লিডারশিপের কোনো লাভ হবে না। এই জায়গাটা একটু শুনতে চাই, ছাত্র রাজনীতির জায়গাটা আমার কাছে একটু ভিন্নভাবে জিনিসটা ধরা পড়ে। রাজনীতি কোনোদিন কেউ বন্ধ করতে পারে না, শুরু করতে পারে না। রাজনীতি একটা নিজস্ব প্রক্রিয়ায় বিকশিত হয়। কেমন এখন যে ছাত্র রাজনীতি নামক যে শব্দটা কোট আনকোট আমাদের দেশে আছে, এটার কোনো পজিটিভ কনোটেশন নাই। এটা বিগত কত বছর ধরে, স্বাধীনতার পরের যে সময়টা ধরে এটা কোনো রাজনীতি ছিল না। আস্তে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, দস্যুপনায় চলে গেছে। তো সুতরাং এটাকে রাজনীতির নামে আবার পুনর্বাসন করা যাবে না, রাজনীতির নাম দিয়ে এটাকে পুনর্বাসন করা যাবে না। আচ্ছা, এখন দেখেন আরো একটা সুন্দর মজার ঘটনা আছে। যখন বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করছে, তখন আর একটা গ্রুপ ছাত্র হেলমেট পরে তাদেরকে মারতে আসছে না। এই রাজনীতি আমরা চাচ্ছি না। যে রাজনীতিটা বৈষম্য বিরোধী ছাত্ররা করেছে সেই রাজনীতি চাই, এবং সেই রাজনীতি প্রত্যেকদিন করতে হবে না। এটাকে একটা আপনি এখন এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেন। যেমন ধরেন এখন ছাত্ররা এগুলো করেছে, মন্ত্রী পরিষদ হয়েছে, তারা কাজ করছে, তারা ওয়াচ করছে, ঠিক আছে। এখন আপনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের হলগুলো সুন্দরভাবে যাতে ছাত্ররা থাকতে পারে তার ব্যবস্থা করেন, শিক্ষার পরিবেশটা থাকুক, এবং খুব কম সময়ের মধ্যে সবগুলো কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠন করেন, এবং অদলীয়ভাবে অদলীয় নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদগুলো গঠন করেন। তখন তারা একটা বসার জায়গা পাবে, তারা আলোচনার একটা ফোরাম পাবে, ডিবেট করার একটা ফোরাম পাবে, তারা সেগুলো করবে, ওইটা বিকশিত হবে। এবং সাথে সাথে জাতীয় চেতনা, যেটা জাতীয়
রাজনীতির চেতনা যেটা সেটা ওখান থেকে বিকশিত হবে। সুতরাং একটা প্রাতিষ্ঠানিক রূপ এটাকে দিতে হবে। তাদেরকে রাস্তায় রেখে দিলে তো আপনার হবে না। কিছু একটা হলে তারা টিএসসিতে আসবেন, কথা বলবেন, চিৎকার করবেন, না, তাদেরকে একটা জায়গা দেন আপনি। এখন প্রাতিষ্ঠানিকতার মধ্যে একটা অঙ্গ হতে পারে, যে একটা বিশেষ হতে পারে, আপনি ছাত্র সংসদগুলো গঠন করুন সঠিকভাবে, এবং ইভেন ডিপার্টমেন্টের সংসদগুলো গঠন করুন, তারা তাদের কার্যক্রম করুন। যেটা হচ্ছে যে রাজনীতির বলয়ের মধ্যে থেকে ছাত্র রাজনীতিকে আমরা যেরকম দেখলাম, বিশেষ করে বিগত 15 বছরের কথাই বলি, এর আগেও তো ছিল, সেই জায়গাটাই মানে যেটি প্রশ্ন করি, লাগামটা আসলে টানবে কে রাজনীতি? না, আমি লাগাম টানবে কি সেটা পরের কথা। আর একটা কথা আছে, আপনি ছাত্র রাজনীতি করছেন, শিক্ষক রাজনীতির কথা কেন বলছেন না? জি, এই যে শিক্ষকগুলো, রাজনীতির শিক্ষকগুলো, শিক্ষাঙ্গনকে দূষণ করার একটা বড় এলিমেন্ট কিন্তু তারা। সুতরাং এখানে শিক্ষকদেরও কিন্তু এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। এই রঙের রাজনীতি, এটা অমুক রং, এটা অমুক রং, এটা অমুক রং, এই রংবাজি এবং বর্ণবাদী এই রাজনীতি, এটা বন্ধ করতে হবে। শিক্ষক, কারণ আপনি এই রঙের রাজনীতি করেন, ওই রঙের সাথে অ্যালাইন যারা ছাত্র তাদেরকে আপনি প্যাট্রোনাইজ করছেন বিভিন্নভাবে, এতে করে তো সমস্যাটা হচ্ছে। এখানে আসলে অনেকগুলো কথা চলে এসেছে যে আসলে আমরা দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করব, বা হচ্ছে রাজনৈতিক ধারা আমরা এই ধারা চাই না, আমরা আসলে আগের ধারায় ফিরে যেতে চাই। তো বিষয়গুলো হচ্ছে আমাদের দেশের যে ছাত্র রাজনৈতিক ধারাটা তৈরি হয়েছে, তারা কিন্তু সেখান থেকে বের হতে চায় না। তারা কিন্তু চায় যে তারা ক্ষমতার রাজনীতি করবে, এবং ওই যে দলীয় লেজুর ভিত্তি, এটি কিন্তু আসলে যেটি মাতৃ সংগঠন আছে তাদের জন্য অনেক বেশি লাভজনক। তারা কিন্তু কেউই সেখান থেকে বের হতে চায় না। আমরা যদি দেখি 90-এ যখন ছাত্র সমাজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ করা হয়েছে, আমরা কিন্তু ভেবেছিলাম যে এই ধরনের লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হবে বা বন্ধ হবে, কিন্তু সেটি বন্ধ হয়নি। এবং 2024-এর প্রেক্ষাপটেও আমরা যে আসলে বলছি যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা চাই না, সেটি বন্ধ হবে, সেটি কিন্তু বন্ধ করার আমরা কোনো রূপরেখা দিতে পারছি না। শিক্ষকদের মধ্যে কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকার মানে রাজনীতি থাকার কথা না, সেখানে সাদা দল নীল দল করা হয়েছে, কোনো দলীয় প্রতীকে কিন্তু তারা নাই। এরপরেও কিন্তু তাদের মধ্যে লেজুর ভিত্তি আছে। এখন আমি যদি ছাত্র রাজনীতিকে লেজুর ভিত্তিহীন করতে চাই, তারাও কিন্তু সেই একইভাবে সাদা দল নীল দলের মতো ফাংশন করবে। আমরা আশা করি সেটিও আসলে বন্ধ হোক, কারণ শিক্ষকরা রাজনীতির মধ্যে জড়ায় অনেক বেশি সমালোচনার জন্ম দিয়েছে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। একটা বিরতি নিয়ে আব্দুল সালাম আপনার কাছে আসবো রাজনীতির বিষয় নিয়ে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে আবার ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দর্শক, আবারও স্বাগত জেডএসআরএম ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম অন্তর্বর্তী সরকারের 1 মাস নিয়ে। আব্দুল সালাম, অনেক সমস্যা, হ্যাঁ, সংস্কারের মানে প্রায়োরিটি সেট করার একটা আলোচনা হচ্ছিল বিরতির ঠিক শেষের দিকে। সরকার আসলে কোনগুলোকে বেশি গুরুত্ব দেবে আপনার জায়গা থেকে একটু? যেটা আমি প্রথমেই বলছি যে সরকার অবশ্যই তার একটা, যেটা বললাম যে তাদের একটা প্ল্যান দেওয়া উচিত, এবং কোন এখানে যেটা ইসে বললেন, তোফায়েল সাহেব বললেন, তাই না, যে প্রত্যাশা অনেক, আকাশ পরিমাণ, তো এটা তো আছেই, থাকবেই। কিন্তু তারা, এই সরকার যদি মনে করে সব প্রত্যাশায় তারা কমপ্লিট করতে পারবে, ইম্পসিবল, সম্ভবই না সেটা। তো কাজেই তাদের একটা লাইন আপ ঠিক করতে হবে যে তারা কতটুকু করতে চায়, কতটুকু করে নির্বাচনে যেতে চায়, আদারওয়াইজ সেটা সম্ভব হবে না। কাজে ওইটুকু তাদেরকে সেটা ঠিক করতে হবে, এবং দলীয় রাজনীতি দলগুলোর সাথে আলোচনা করেই ঠিক করতে হবে। আরেকটা কথা, যেহেতু আমার লাগছে, আমি এটা বলবোই, যেহেতু রাজনীতির বাইরে কোনো মানুষ নাই, আর রাজনীতিটাকে দীর্ঘ স্বাধীনতার আজকে 52 বছর চলে গেছে, রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই বলেই আজকের এই অবক্ষয়টা। আজকে রাজনীতিটা কোথায় আছে? পার্লামেন্ট হইলো সব ব্যবসায়ীরা, আজকে রাজনীতিটাই তো নাই। যেটা আমি বললো, গত কয় বছরে কয়টা রাজনীতিবিদ জন্ম হয়েছে, কয়টা তোফায়েল আহমেদ বা কয়টা আজকে মির্জা ফখরুল জন্ম হয়েছে? হয় নাই তো, এবং হয় নাই বলে আজকে খরা চলতেছে রাজনীতিতে। তাই কাজেই আজকে ছাত্ররা বলতেছে তারা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে চায়, করতেছে, এটা তো অ্যাবসলিউটলি রাজনীতি। আবার তারা বলবে যে না, রাজনীতি দরকার নাই, তাহলে তো হইতে পারে না। তাই কাজে এটা কোনো কথা না। আজকে তারা রাজনীতিকে ডিকটেট করতেছে, আজকে ছাত্ররা রাজনীতিকে ডিকটেট করতেছে। আবার যদি আমি বলি যে ছাত্রদের মধ্যে রাজনীতি দরকার নাই, তাহলে তো সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল। কাজে এটাকে বাদ দিয়ে কিছু দেশপ্রেমটা আসবে কোত্থেকে, মানুষের মধ্যে এইগুলো পরস্পরিটা আসবে যদি রাজনীতি না বুঝি আমরা। দেশপ্রেম, ছাত্র রাজনীতি প্লাস ছাত্র রাজনীতির নামে যেগুলো হচ্ছে সেটা রাজনীতি, সেটা হলো অন্য। আর আরেকটা যেটা আমি বলতে চাই, একটা শেষ, যে পুনর্গঠনের
ব্যাপারে সত্য আমি যেহেতু আছে এখানে বলতে চাই যে পুলিশকে ইমিডিয়েটলি ডেভেলপ করার জন্য আমার একটা সাজেশন থাকবে যে সেনাবাহিনী থেকে দরকার হলে প্রেশনে কিছু তাদের থেকে এনে তাই অন্তত পুলিশ বাহিনীটাকে ইমিডিয়েটলি ঠিক করা উচিত। অনেক ধন্যবাদ তাহমিদ আল মুদাসসির। প্রত্যাশা কোন জায়গায় প্রায়োরিটি দেবে এই গভর্নমেন্ট? প্রত্যাশা তো আসলে অনেক বেশি, এবং সেখানে আমি মনে করি ব্যক্তিগতভাবে বাংলাদেশের যে অর্থনীতি আছে সে অর্থনীতি এবং প্রশাসনিক জায়গাগুলো, বিশেষ করে পুলিশ থেকে শুরু করে অন্য যে প্রশাসন আছে, এই জায়গাগুলোকে শক্তিশালী করা খুব বেশি জরুরি। অনেক ধন্যবাদ তোফায়েল আহমেদ। আমি একটু নির্বাচন কমিশন তো এখন নেই, নির্বাচন কমিশন কিভাবে আসা উচিত, কি ধরনের যোগ্যতা সম্পন্ন লোক এখানে দরকার? দেখেন, এটা খুব জটিল প্রশ্ন এই মুহূর্তে হঠাৎ করে, আর আপনার সময় কম। আমি মনে করি নির্বাচন কমিশন খুব ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন আমরা খুব ইম্পর্টেন্স দিয়েছি, যতটুকু ইম্পর্টেন্স পাওয়ার কথা না তার চেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছি। অনেক দেশে, পৃথিবীর অনেক দেশে নির্বাচন কমিশন নাই, কিন্তু ভালো নির্বাচন হয়। সুইজারল্যান্ডে নির্বাচন কমিশন আছে, ডেনমার্কের নির্বাচন কমিশন আছে। সরকারটা দরকার, কোন সরকারটা কি, সরকারটা কে, সেই সরকারকে প্রভাবিত করে কিনা, সেই সরকার গণতান্ত্রিক কিনা, সরকারি বিউরোক্রেসি কি রকম বিহেভ করে, নীতি নৈতিক, সেজন্য একটা কমিশন দরকার আছে। আমাদের যেটা ট্রেডিশন, কমিশন একটা হবে। আশা করি কমিশন একটা, এই গভর্নমেন্ট নিশ্চয়ই একটা ভালো কমিশন করবেন, আমি আশা করি। এটা আগের আইন দিয়েও করতে পারে, আগের আইন এটা বাদ দিয়েও করতে পারে। হ্যাঁ, কমিশন একটা আসবে, এবং যেই কমিশনে আসুক না, আমি অন্তত বিশ্বাস আমার এই সরকারের অধীনে খারাপ নির্বাচন হবে না, এইটা আমার বিশ্বাস। সরকার কিন্তু নেক্সটের জন্য এটা ব্যবস্থা করে যেতে হবে, যাতে এটা রিটেইন করে, এটা কন্টিনিউ করে, এই ব্যবস্থাটা করে যেতে হবে। কিন্তু এই সরকারের অধীনে ভালো খারাপ নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি না। ভালো নির্বাচন হবে। এখন XYZ যারা আপনি কমিশনার দেন তারা ভালো নির্বাচন করতে পারবে। রাজনীতি নিয়ে আমি একটা ছোট্ট কথা বলতে চাইছি, যেটা আমি বলার চেষ্টা করেছিলাম যে রাজনীতি কেউ বন্ধও করতে পারে না, রাজনীতি কেউ খুলে দিয়ে আপনি রাজনীতি করেন এসে আপনি কোলো করে রাজনীতি বসাই দিতে পারে না। এটা প্রক্রিয়া, এটা প্রক্রিয়ার মাধ্যমে মানুষ বিশুদ্ধ হয়, পরিশুদ্ধ হয় রাজনীতি করে। মোল্লা ভাসানী 1975 সনে বাকশাল হওয়ার পরে বলে যে আমি রাজনীতি থেকে অবসর নিলাম, ওনার তো কথার ধরন ছিল এরকম, কিন্তু এটা অবসর নয়। উনি চিন্তা করেছেন যদি রাজনীতি করতে হয় এখন বাকশালে যেতে হবে আমার, সুতরাং আমি রাজনীতি এখন করবো না। রাজনীতি থেকে অপশন নেওয়ার কথা বলা ওটা রাজনীতি। ওই সময় যে রাজনীতি থেকে অপশন নেওয়ার কথা বলেছেন আপনি, এটা একটা বিরাট রাজনীতি উনি করেছেন। উনি আবার 76 সনে ফরাক্কা মার্চ করেন নাই, সেই করেছেন না 76 সনে। সুতরাং রাজনীতি জিনিসটা এমন একটা জিনিস, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় না, এটা প্রক্রিয়ার মাধ্যমে এটা হয়। এখন হ্যাঁ, সালাম ভাই যেটা বলেছেন, এখন ছাত্ররা ডিকটেট করছে, বিকজ দে আর ইন এ পজিশন টু ডিকটেট, কারণ তারা একটা জিনিস অ্যাচিভ করেছে। অ্যাচিভমেন্টটা আমরা একটা আন্দোলন অনেকদিন ধরে করছি, কিন্তু আমরা ওই ফলটা আমরা অর্জন করতে পারিনি। এটা এদের আন্দোলনের ফসল হয়েছে। তবে তারাও বুঝবেন এটা গ্র্যাজুয়ালি, যে হ্যাঁ আমরা আন্দোলন করেছি, তার উচ্ছ্বাস যেমন দরকার আছে, তার শক্তি যেমন দরকার আছে, প্রবীণের প্রজ্ঞাও দরকার আছে, আশা করি দরকার আছে। এটা মিলিয়ে কিন্তু আমাদেরকে দুটো মিলিয়ে। ধন্যবাদ ডক্টর তোফায়েল আহমেদ, আব্দুল সালাম, তাহমিদ আল মুদাসসির, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইট পলিটিক্স। দেখাবেন অন্য সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নেক্সট টাইম সঙ্গে থাকবেন।